করোনা রেড জোনে কারফিউয়ের তাগিদ। রাজাবাজারে লকডাউনের মেয়াদ বাড়ল 7 দিন। করোনা থেকে জনগণকে রক্ষায় আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য, সংসদে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, করোনায় সীমিত উদযাপন। বাংলাদেশ থেকে এবার হজে যাওয়া হচ্ছে না, চাইলে ফেরত পাওয়া যাবে নিবন্ধনের টাকা। করোনা প্রতিরোধে নজরদারি নেই বস্তিগুলোতে, এখনো আক্রান্তের সঠিক হিসাবও নেই। সবাইকে আমন্ত্রণ 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। করোনা পরিস্থিতি সামাল দিতে রেড জোন এলাকাগুলোতে কারফিউ পরিস্থিতি সৃষ্টি করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ব্যক্তি পরিচয়ে রেড জোনে অবাধ চলাচলের সুযোগ করোনার সংক্রমণ রোধের চেষ্টা ব্যর্থ করে দেবে। স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির মতে এলাকা ভিত্তিক লকডাউন করোনা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। করোনার উৎপত্তিস্থল চীনের সঙ্গে দীর্ঘ স্থল সীমান্ত থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোভিড মোকাবেলায় সবচেয়ে সফল দেশ ভিয়েতনাম। একজনেরও মৃত্যু হয়নি। গত 40 দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়নি স্থানীয় কোনো বাসিন্দা। বিশেষজ্ঞদের মতে সংক্রমণ শুরুর আগেই লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্বের বিষয়ে কঠোর পদক্ষেপই এই সুফল এনে দিয়েছে ভিয়েতনামকে। কোয়ারেন্টাইনের ওপর অধিক গুরুত্ব করোনা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছে দেশটিতে। একই পথে হেঁটে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাও সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে দেশে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুর সংখ্যা 1,500 ছুঁই। পরিস্থিতি বিবেচনায় করোনাপ্রবণ এলাকাগুলোতে 3টি জোনে ভাগ করে সংক্রমণ রোধের চেষ্টা করছে সরকার। যেসব এলাকাতে 1 লক্ষ লোকের মধ্যে 60টা বা তার বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া যাবে সেই এলাকাকে রেড জোন হিসেবে বা হটস্পট হিসেবে ঘোষণা করে তা সেই এলাকা লকডাউন করা হবে। এখন এই পদ্ধতির আর কোনো বিকল্প নাই। বিশেষজ্ঞদের মতে করোনা প্রবণ এলাকায় কারফিউ পরিস্থিতি সৃষ্টি করতে হবে। লকডাউন এলাকায় ব্যক্তি পরিচয়, ক্ষমতা ও সামাজিক প্রতিপত্তি বিবেচনায় চলাচলের সুযোগ দিলে করোনা সংক্রমণ কমানো যাবে না। আমি কিন্তু লকডাউনের চেয়ে বেশি প্রিফার করি কারফিউ দিয়ে কেউ বেরোতে পারবে না। এরকম যদি আমরা 14 দিন একসাথে করতে পারতাম তাহলে আমার মনে হয় একটা পর্যায়ে যে বিশেষজ্ঞরা আরও বলছেন, দেশে বিগত 2 মাস লকডাউন কঠোরভাবে কার্যকর করা যায়নি, তাই ঠেকানো যায়নি করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যু ও রোগীর সংখ্যা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে পূর্ব রাজাবাজারে ডিএনসিসির সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় আতিকুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। পরে সংক্রামক বর্জ্য সহ অন্য বর্জ্য আলাদাভাবে ফেলার আহ্বান জানান তিনি। বলেন, করোনায় ব্যবহৃত সুরক্ষা সামগ্রী ফেলার জন্য বিশেষ ধরনের 3 লাখ ব্যাগ প্রস্তুত করেছে উত্তর সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে সবার বাসায় ব্যাগগুলো পৌঁছে দেওয়া হবে। প্রতি শনি ও মঙ্গলবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলো সংগ্রহ করা হবে। 7 জুলাইয়ের পর সংক্রামক বর্জ্য অন্যান্য বর্জ্যের সাথে পাওয়া গেলে সিটি কর্পোরেশন বর্জ্য সংগ্রহ করবে না বলেও সতর্ক করেন আতিকুল ইসলাম। এই পূর্ব রাজাবাজারকে আমরা 21 দিন অর্থাৎ আরো 7 দিন পর্যন্ত পূর্ব রাজাবাজারের লকডাউনের দিন আরো 7 দিন পর্যন্ত বাড়লো, অর্থাৎ 21 দিন পর্যন্ত এই পূর্ব রাজাবাজারের অত্র এলাকার জনগণকে 21 দিন পর্যন্ত এই লকডাউনে থাকতে হবে।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পূর্ব রাজাবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আরো 7 দিন বাড়ল পূর্ব বাজারের লকডাউনের মেয়াদ, সেই সাথে বিশেষ ধরনের ব্যাগে সংক্রামক বর্জ্য ফেলার বিষয়ে স্থানীয়রা কি বলছেন, আর এই উদ্যোগ আসলে কতটা সফল হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন? প্রথমত আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু লকডাউন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সকালে যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আসেন এবং তিনি এখানে বর্জ্য ব্যবস্থাপনার যে নতুন কার্যক্রমটি উদ্বোধন করেন, তখন তিনি ঘোষণা দেন যে আরও 7 দিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা পূর্ব রাজাবাজারের যারা বাসিন্দা রয়েছে, যারা আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আইবিএ হোস্টেলের পাশের যে গেটটি বা সড়কটি খোলা রাখা হয়েছে মানুষের যাতায়াতের জন্য, সেখান দিয়ে যারা বেরিয়েছেন বা গেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তাদের প্রতিক্রিয়া সম্পর্কে। তাদের আসলে নানা ধরনের অভিযোগ আছে, আবার কেউ কেউ বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখছে। কেউ কেউ বলছে যে আসলে যেহেতু রাজাবাজারের সংক্রমণের ঝুঁকিটা অনেকটাই কমে এসেছে এবং সংক্রমণের সংখ্যাটাও কমে এসেছে, সেক্ষেত্রে আরও 7 দিনে যদি পুরোপুরি রাজাবাজারকে করোনামুক্ত করা যায়, সেক্ষেত্রে এমন একটি উদ্যোগ নেওয়া যেতেই পারে। আবার অনেকে এমনটাও বলছে যে ভিতরে আসলে যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা, সে ধরনের ব্যবস্থাপনা তারা দেখতে পাচ্ছেন না। তারা বলছেন যে খাদ্য সামগ্রীর দাম বেশি। তো এই বিষয়ে আমরা আসলে এই 27 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন ফরিদুর রহমান খান ইরান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা বলছেন যে যখন এই রাজাবাজার এলাকাটি লকডাউন করা হয়, তখন এখানে প্রায় সংক্রমণের সংখ্যা ছিল 50 জনে, যেটা কিনা গত 14 দিনে নেমে এসেছে 15 জনে। এবং তিনি বলছেন যে আরও 7 দিন যদি লকডাউনটা বলবৎ রাখা যায়, সেক্ষেত্রে সংক্রমণ একদম শূন্যের কোটায় আনা সম্ভব হতে পারে, এবং যার ফলে কিনা পূর্ব রাজাবাজারকে পুরোপুরি করোনা মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা যেতে পারে। তো এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা বলছে যে যারা করোনা সুরক্ষায় বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করছেন, মাস্ক, গ্লোভস বা পিপি, এই জিনিসগুলোতে আসলে সংক্রমণ বা ভাইরাস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তারা উত্তর সিটি কর্পোরেশন চাইছে যে এই ধরনের সুরক্ষা সামগ্রীর বর্জ্যগুলো একটি আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে ডিস্ট্রয় করার জন্য, যার জন্য তারা এক ধরনের হলুদ পলিব্যাগ দিচ্ছে। যারা এই ধরনের সুরক্ষা সামগ্রীগুলো ব্যবহার করবে, তারা যেন ওই সামগ্রীগুলো ওই হলুদ ব্যাগের মধ্যে আলাদা করে রাখে, এবং সেগুলো প্রতি মঙ্গলবার এবং শনিবার উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যের গাড়ি আসবে এবং সে ময়লাগুলো নিয়ে যাবে, তারপর ওগুলো অন্যভাবে ডিস্ট্রয় করার ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আগামী 7 জুলাই থেকে যারা এই ব্যবস্থা মানবেন না, তাদের বাসা থেকে কোনো ধরনের বর্জ্য উত্তর সিটি কর্পোরেশন নেবেন না বলেও কিন্তু মেয়র হুঁশিয়ারি দিয়েছেন। পূর্ব রাজাবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। করোনা পরিস্থিতিতে মানুষকে রক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করাই এখন আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতেই সীমিত পরিসরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সংসদের চলতি অধিবেশনে দেয়া বিশেষ বক্তব্যে দলটির সভাপতি ও সংসদ নেতা আরও বলেন, বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা আওয়ামী লীগের অঙ্গীকার। তিনি বলেন, প্রতিষ্ঠা থেকেই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে সংগ্রাম করে আসছে আওয়ামী লীগ। তার দল যখনই ক্ষমতায় থাকে তখনই বাংলাদেশ এগিয়ে যায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানান, করোনা ভাইরাসের কারণে এদেশের মানুষ দুঃখে কষ্টে আছেন, তবে এ সংকট মোকাবেলায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। করোনা ভাইরাস, আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে। আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যেমন ত্রাণ পৌঁছে দেওয়া, লাশ দাফন করা থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু তারা তাদের পাশে আছে, মানুষের পাশে আছে। প্রত্যেকের এলাকা ভিত্তিক কিন্তু তারা কাজ করে যাচ্ছে। ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটি। পরে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের পক্ষ থেকে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন আয়োজনের আহ্বান জানানো হয়। সে কারণে সকালে সব সংগঠন থেকে অল্প সংখ্যক নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে জমায়েত হন। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ মাহফিল, ভার্চুয়াল আলোচনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগ সবসময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতেই গত ৭১ বছর ধরে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে গেছে। আজকে এটি দুঃখজনক যে স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এখনও আমাদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এড়িয়ে কথা বলতে হয়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন বেশি সংগঠিত, শক্তিশালী। জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নিবেদিত নেতাকর্মীরা দলের ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মুজিবের আদর্শের সৈনিকরা দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের প্রাচীনতম এই দলটি আজ মানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে, অর্জন করেছে ভালোবাসা। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নই আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে। এদিকে গোপালগঞ্জে সীমিত পরিসরে উদযাপন হচ্ছে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে এই উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা। করোনা সতর্কতায় এবারে আয়োজন সীমিত করা হয়েছে। কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল বা র্যালি হচ্ছে না। প্রতিষ্ঠার ৭১ বছর উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩শে জুন যাত্রা শুরু করে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের সবচেয়ে পুরানো পরিণত দল এখন এটি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব সহ নানা গৌরবময় অর্জন দলটিকে করেছে গৌরবান্বিত। দেশভাগের পর ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে পাকিস্তানি শোষণের কবলে পড়ে পূর্ববঙ্গবাসী। স্বপ্নভঙ্গ হয় এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের। তৈরি হয় নতুন দল গঠনের তাগিদ। জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ। অসাম্প্রদায়িক রাজনীতির চেতনা থেকে ১৯৫৫ সালেই দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তবে সেই চেতনা আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন ইতিহাসবিদদের। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল, কিন্তু হেফাজতের সঙ্গে সখ্য আমার হিসেবে মেলে না। উপমহাদেশের ঐতিহ্যবাহী দল হিসেবে শুধু আওয়ামী লীগেরই রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারাকে সক্ষমতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ সহ নানা উদ্যোগের প্রশংসা করলেও তাদের সমালোচনা দল আর সরকার এক করে ফেলায়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার স্বকীয় অস্তিত্বটার বজায় রাখতে পারেনি। এটা সরকারের মধ্যে বিলীন হয়ে গেছে। রাষ্ট্র, সরকার, দল একাকার হয়ে গেছে। দলের নীতি নির্ধারকরা বলছেন, সময়ের প্রয়োজনে কিছু ক্ষেত্রে কৌশলী হতে হয়েছে আওয়ামী লীগকে। দীর্ঘ এই পথ চলায় মানবতা বিরোধী অপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচার, অর্থনৈতিক উন্নয়ন ও মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় বড় উন্নয়ন প্রকল্প এগিয়ে নেয় দলের সাফল্যের পাল্লাই ভারী। ভোকা মিছিলের উপরে গুলিবর্ষণ করে মানুষ হত্যার মধ্যে তার সরকারের পতন ঘটেছিল এবং সেই দিন আওয়ামী লীগ সরকার গঠন করে যেমনিভাবে একদিকে মহামারী আর একদিকে দুর্ভিক্ষ মোকাবেলা করেছিলেন,
আমি মনে করি আজকে বঙ্গবন্ধু সেই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা তেমনিভাবেই এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে যদি আমরা মূল্যায়ন করি সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত না হতো আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম। বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরে ২০০৮ সাল থেকে টানা ৩ মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৭-এর দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারে এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা। তবে মিল ছিল না সম্মেলন আয়োজনের জায়গা। এমন একটি সময়েই ঠিক হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে। এরপর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ভবন। ১৯৪৯ সালের ২৩শে জুন এখান থেকেই যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। এর আগে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে চলে নতুন এই দল গঠনের প্রক্রিয়া। নেতারা সম্মেলনে তোড়জোড় শুরু করলেও মিল ছিল না আয়োজনের জায়গা। এ সময় ঠিক হয় পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনেই হবে সম্মেলন। প্রথম সম্মেলনে সংগঠনের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ যখন তার একটা কমিটি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন তখন পারেননি। রোজ গার্ডেনে কিন্তু মালিকানা অনেক আগে বদল হয়ে গেছিল, কিন্তু ইয়ার মোহাম্মদ খান বন্যরা মিলে এখানে তারা করার একটা অনুমতি তারা জোগাড় করেছিলেন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটিকে সমসাময়িক অন্য ভবনের তুলনায় অনন্য বলছেন বিশেষজ্ঞরা। বছর দুয়েক আগে ভবনটি কিনে এতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ক্লাসিক্যাল যে আর্কিটেকচার স্টাইল তার থেকেও আরেকটু এগিয়ে, যে ওখানে অনেক ধরনের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি, যেটা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার পিরিয়ডের সাথে রিলেট করা বোধহয় একটু ডিফিকাল্ট হবে। মানে ওই একটা পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষে যে আর্কিটেকচার হয়েছে ওখানে নানান রকমের স্টাইলের কখনো কখনো অ্যাসেম্বলেজ হয়েছে। রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের। ১৯৫৩ সালে ৯ কার্কুন বাড়ি লেন, ১৯৫৬ সালে ৫৬ সিমসম রোড, ১৯৬৪ সালে ৯১ নবাবপুর রোড, রূপমহল সিনেমা হল গলিসহ নানা পর্যায়ে অন্তত ৮ বার কার্যালয় বদলাতে হয়েছে দলটি। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয় আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ঠিকানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে এবারের হজ হচ্ছে সীমিত পরিসরে। এতে অংশ নিতে পারবেন শুধু সৌদি আরবে বসবাসকারী বিদেশি নাগরিক ও স্থানীয়রা। এক বিবৃতিতে এর সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব সরকার। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে যারা হজের জন্য নিবন্ধন করেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে ২০২১ সালে তারা হজ করতে পারবেন বলে জানিয়েছে হজ এজেন্সি অব বাংলাদেশ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে এবছর সীমিত আকারে পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। ঘোষণায় বলা হয়, স্থানীয়দের পাশাপাশি সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরাও অংশ নিতে পারবেন এবারের হজে। তবে বাদ পড়ছেন প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা। সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকরাই কেবল হজ পালনের সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রেও মানতে হবে পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা। করোনার সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হজ এজেন্সি অব বাংলাদেশ হাব জানিয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনার কারণে এবছর বাংলাদেশ সহ অন্য কোনো দেশের মুসলমানরা হজে অংশ নিতে পারবে না। তবে চলতি বছর বাংলাদেশে যারা হজের জন্য নিবন্ধন করেছিলেন আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে তারা হজ করতে পারবেন। এছাড়া চলতি বছর হজ নিবন্ধনকারীরা চাইলে তাদের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব নুরুল ইসলাম। এ নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। টাকা উত্তোলনে কারো যেন কোনো প্রকার ট্রাবল না হয়, সেই বিষয়টাই
বিশেষভাবে নজর রাখবো, সরকার নজর রাখবে। যে কেউ না যেতে চাইলে টাকা আমাদের তত্ত্বাবধানেই তারা ফেরত পাবে। কোথাও কোনো যদি সমস্যা হয় আমরা সেটা একদম সামনে। বাংলাদেশের যেসব হজ যাত্রীগণ 2020 সালে হজে গমনের জন্য নিবন্ধন করেছিলেন তারা এবছর আর হজে যেতে পারবেন না। তবে ইনশাআল্লাহ আগামী 2021 সালে তারা সকলেই প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,37,198 জনের হজে যাওয়ার কথা ছিল। গত 1 মার্চ থেকে হজে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়। পরে করোনার কারণে প্রথম দফায় 25 মার্চ, দ্বিতীয় দফায় 8 এপ্রিল এবং শেষ দফায় 30 এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 64,594 জন হজের জন্য নিবন্ধন করেন। করোনা সংক্রমণ কমে আসায় অর্থনীতি সচলে রোববার থেকে লকডাউন ও কারফিউ প্রত্যাহার করে সৌদি আরব। সেই সাথে 3 মাস নিষেধাজ্ঞা থাকার পর মুসল্লিদের জন্য খুলে দেয়া হয় মক্কার 1,500-এর বেশি মসজিদ। তবে করোনার কারণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ কয়েকটি মুসলিম দেশ এবারের হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেড জোন ভিত্তিক লকডাউন কোনো জেলাতেই মানা হচ্ছে না। খুলছে দোকানপাট, অবাধ চলাফেরাও চলছে এসব এলাকায়। ওষুধ কেনা ও চিকিৎসার কথা বলে প্রশাসনের চোখ ফাঁকি দিচ্ছেন স্থানীয়রা। লক্ষ্মীপুরে 4টি পৌরসভা ও 15টি ইউনিয়নে রেড জোন চিহ্নিত এলাকায় যে যার মতো করে চলাফেরা করছে, খুলছে দোকানপাট। চুয়াডাঙ্গার দর্শনার 2টি ওয়ার্ডে ঢিলে ঢালাভাবে চলছে লকডাউন। বাইরে থেকে লকডাউন এলাকায় অবাধে ঢুকছে মানুষ। সরকারি ছুটি ঘোষণার পর মানিকগঞ্জে ব্যাংক, বিমা, অফিস, আদালত বন্ধ রয়েছে। তবে পুলিশকে ফাঁকি দিয়ে এখনও রেড জোন এলাকায় চলাফেরা করতে দেখা যায় অনেককে। করোনায় জীবন বাঁচানোর অক্সিজেনই হতে পারে মৃত্যুর কারণ। বাজারে বাড়তি চাহিদা থাকায় তা দেয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডারে। মেডিকেল অক্সিজেনের বদলে এক শ্রেণীর ব্যবসায়ী দিচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। এতে শ্বাসকষ্টের রোগীর বাড়ছে মৃত্যুর ঝুঁকি। পাশাপাশি বিস্ফোরিত হতে পারে এসব সিলিন্ডার। করোনা পরিস্থিতি জটিল রূপ নেয় মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়েছে কয়েকশো গুণ। স্বাভাবিক সময় একটি 1400 লিটারের সিলিন্ডারের দাম 8 থেকে 10,000 টাকা। তবে এখন তা বিক্রি হচ্ছে অন্তত 20,000 টাকায়। তারপরও সন্তুষ্ট নয় এক শ্রেণীর ব্যবসায়ী। সিলিন্ডার, অক্সিজেন দুটোতেই প্রতারণা করছে তারা। কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার রং বদলে বিক্রি করছে অক্সিজেন সিলিন্ডার হিসেবে। 2,500 থেকে 4,000 টাকার এই সিলিন্ডার বিক্রি হচ্ছে 16 থেকে 30,000 টাকায়। উপরে সাদা রং করে এবং নিচে কালো রং করে অক্সিজেন হিসাবে ব্যবহার করে, আসলে এটা ঠিক না। যারা খুচরা বাজারে বিক্রি করছে, হয়তো ধরেন সেটা ইম্পোর্টেড যদি হয় তাহলে দ্যাটস ওকে, ইম্পোর্টেডগুলি ঠিক আছে, কিন্তু লোকাল যেগুলি ছিল পুরনো সিলিন্ডার ধরেন রং করে বিক্রি করছে, ওগুলির তো কোনো ভবিষ্যৎ নেই। এটা কবে তৈরি হয়েছে, কবে কি হয়েছে এটা তো কেউ জানে না। এই জন্য বলছি ওই সিলিন্ডারগুলি রিস্ক আর কি। এ ঘটনা ঠেকাতে এরই মধ্যে মাঠে নেমেছে র্যাব। করা হচ্ছে জরিমানাও। তারপরও বন্ধ হচ্ছে না এই নৈরাজ্য। আমরা বিভিন্ন জায়গায় এমন অভিযান চালিয়ে দেখেছি যে কিছু অসাধু ব্যবসায়ী এমন ব্যবসায় লিপ্ত তারা হয়েছে এবং আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। আমাদের অভিযান চলছে এবং চলবে। আমাদের র্যাবের যে গোয়েন্দা টিম আছে তারা প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এরকম অভিযোগ আমাদের কাছে যদি আর আসে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সিভিয়ার আইনগত ব্যবস্থা নিব। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন মুমূর্ষু রোগীর জন্য দরকার মেডিকেল গ্রেড প্রায় 100% বিশুদ্ধ অক্সিজেন। তবে পণ্য উৎপাদনে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেনে তা নিশ্চিত করা হয় না। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কিন্তু পরিশোধিত না। এর মধ্যে রয়ে যাওয়া যে অপদ্রব্যগুলো আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন কার্বন মনোক্সাইড, সেগুলো কিন্তু আমাদের শরীরে নানা ধরনের ক্ষতি করছে। বিশেষত কার্বন মনোক্সাইড আমাদের শরীরের কোষে কোষে অক্সিজেন সংবহনের যে প্রক্রিয়াটি সেখানে বিঘ্ন ঘটাচ্ছে এবং আমাদের মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ডে নানা ধরনের ক্ষতি ডেকে আনছে। ফলে এটি কিন্তু হিতে বিপরীত হচ্ছে। প্রকারভেদে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার সর্বোচ্চ চাপ নিতে পারে 700 থেকে 1200 PSI, আর অক্সিজেন সিলিন্ডারের এই ক্ষমতা 1800 থেকে 2200। এতে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হলে বিস্ফোরণের শঙ্কা আছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সরঞ্জামের অভাবে বাড়ছে মৃত্যুহার। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ থাকলেও হাই ফ্লো ন্যাজল ক্যানোলা সুবিধার অভাবে ঠেকানো যাচ্ছে না অনেক মৃত্যু। তবে এই যন্ত্রটি কেনার ক্ষেত্রে নানা জটিলতার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। মার্চের দ্বিতীয় সপ্তাহে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় করোনা ইউনিট। গত ৩০ মে পর্যন্ত এখানে করোনা আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অন্তত ৭২ জন। করোনায় গুরুতর আক্রান্তদের চিকিৎসার জন্য বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য সেবার পাশাপাশি প্রয়োজন হয় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই অক্সিজেনের অভাবে মৃত্যু বাড়ছে, অভিযোগ অনেকের। স্ট্রাকচার পর্যন্ত রেডি আছে, কি কারণে এখনো সেন্ট্রাল অক্সিজেন চালু হয়নি সেটা আমাদের জানা নাই। তবে অবিলম্বে এখানে সেন্ট্রাল অক্সিজেন চালু করা দরকার এবং পাশাপাশি অক্সিজেনের ফ্লো নিশ্চিত করার জন্য হাই ফ্লো নেজাল ক্যানুলা, নন রিব্রিদিং মাস্ক এগুলির ব্যবহার করা অত্যন্ত জরুরি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে করোনা ইউনিটের একাংশে অস্থায়ী ভিত্তিতে সিলিন্ডারের সরবরাহের জন্য সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করেছে। এছাড়াও ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন আছে অক্সিজেন প্ল্যান্ট। তিনতলাতে প্রায় ৮০টা অক্সিজেন আউটলেট স্থাপন, আইসিইউ সহ স্থাপন করতে সক্ষম হয়েছে। আমাদের এখানে পার্মানেন্ট যে প্ল্যান্ট সেটার কাজ চলমান রয়েছে। আমরা ১ মাসের মধ্যে এখানে মূল প্ল্যান্টটা ওখানে স্থানান্তর করব এবং তারপরে আমাদের যে মূল যে অক্সিজেন প্ল্যান্ট আছে ওখান থেকে আমরা সরবরাহ করে এখানে ১৮০টা অক্সিজেন আউটলেট আমরা চালু করতে সক্ষম হব। তবে বিশেষজ্ঞরা বলছেন কেবল সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নয়, মৃত্যুর হার কমাতে প্রয়োজন হাই ফ্লো নাজাল ক্যানুলা সুবিধা। ১৫ লাখ টাকা দামের এই ডিভাইসটি সরকারিভাবে কেনার ক্ষেত্রে নানা জটিলতার কথা জানালেন সংশ্লিষ্টরা। ভেন্টিলেটর কিন্তু আমাদের অনেক, কিন্তু ভেন্টিলেটর সেভাবে কাজে লাগতেছে না, কারণ তার আগে যে কতগুলো ধাপে অক্সিজেন দেওয়ার কথা সেই ধাপের কিছু যন্ত্রপাতি যেটা বলে হাই ফ্লো অক্সিজেন নেল ক্যানুলা, যেটার দিকে আমরা 70% অক্সিজেন ইমপ্রুভ করতে 70% আর আমাদের বাতাসে থাকে 21%, 91% আমাদের এমনি হয়ে যায়। সেই জায়গায় আমরা যেতে পারতেছি না, সেখানে আমাদের সমস্যা। কিন্তু অক্সিজেন, লিকুইড অক্সিজেন বা অক্সিজেন সাপ্লাই সরবরাহে আমাদের কোনো ঘাটতি নেই। বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ১০০ কোটি মানুষের বিপরীতে করোনা আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা রয়েছে একমাত্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিলেও যথাযথ দৃষ্টি নেই বস্তির দিকে। গাদাগাদি করে অনেক মানুষ থাকায় বস্তিতে নিশ্চিত হচ্ছে না সামাজিক দূরত্ব। যদিও এখন পর্যন্ত বস্তিতে করোনা সংক্রমণের সঠিক কোনো পরিসংখ্যান নেই, কেননা কেউ অসুস্থ হলেই বস্তি ছেড়ে গ্রামে যাচ্ছেন। এছাড়া করোনার স্বাস্থ্যবিধি পালনেও আগ্রহ কম বস্তিবাসীর। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের পেশাগত বিশ্লেষণে দেখা যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বস্তিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা খুবই কম, যদিও তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ নেই বললেই চলে। করোনার ভয় তো সবার ভিতরে আছে, ভয় থাকলেও কেউ দূরত্ব বজায় মানে চলতেছে না। এখানে অনেকেই অসুস্থ হয় কিন্তু তা ধরা যায় না, ই করা যায় না। এরা এখানে থাকে না, যখন দেয় যে আমার শারীরিক সমস্যা তখন সে দেশে গ্রামে চলে যায়। ভালো ভালো বিশিষ্ট ব্যক্তিত্বরাই কিন্তু এই রোগে আক্রান্ত, তারা সবসময় এসির ভিতরে থাকে কিন্তু তারাই অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহ নামলে আমাকে কোনো অসুস্থ নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বস্তির সংখ্যা ১৩,৯৩৫টি। বস্তিখানার সংখ্যা ৫,৯৪,৮৬১, ৪,৩১,৭৫৬টি সিটি কর্পোরেশন এলাকায়, আর পৌরসভায় ১,৩০,১৪৫টি, ৩২,৯৬০টি অন্যান্য এলাকায়। সিটি কর্পোরেশন বলছে বস্তিতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব নয়, তবুও বিভিন্ন এনজিওর সহায়তায় সচেতনতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে যদি কোনো সমস্যা থাকে বা তাদের যদি বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা হোক বা স্যানিটাইজেশনের কোনো বিষয় যদি হয়, আমরা এইগুলো আমাদের এই কাজের সাথে কর্মকর্তা সম্পৃক্ত আছেন। প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে এই বিষয়গুলো আমরা আরও ডিটেলস জেনে কি করণীয় সে বিষয়ে আমরা মাননীয় মেয়র মহোদয়ের সাথে পরামর্শক্রমে আমরা ব্যবস্থা করব। ইউএনডিপির সহযোগিতা নিয়ে আমরা লিফলেট দিয়েছি সচেতনতামূলক, তাদের হাত ধোয়ার জন্য সাবান প্রোভাইড করেছি। ১১৮টা পয়েন্টে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা, এই জিনিসগুলো দেওয়া হয়েছে।
বস্তি এলাকার বাসিন্দাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি সবসময় লেগেই থাকে। এ কারণে করোনার উপসর্গ দেখা দিলেও উদ্বিগ্ন হন না তারা। যখন বাংলাদেশে আসে এই জিনিসটা আসছে, কিন্তু যারা বাইরেতে আছেন তারা নিয়ে আসছেন। তো যারা বিমানে করে উড়ে আসছেন তারা কিন্তু থাকার লোক না। আমরা সময়ের সাথে এখন হয়তো আরো কিছুদিন হয়তো যখন যাবে তখন আমরা এটা ভালো করে বুঝতে পারবো। তবে এর পেছনে বৈজ্ঞানিক কোনো কারণ দেখছেন না এই অণুজীব বিজ্ঞানী। রাজধানী ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 23,334 জন লোক বাস করে, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত সামাজিক দূরত্ব মেনে চলা অসম্ভব কল্পনাই বটে। তাই বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত তেল, চাল, ডাল বিতরণের পাশাপাশি সাবানও বিতরণ করা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চমাত্রার কীটনাশক এই মুহূর্তে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1427 স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তথ্য দেওয়ার আগে আজ প্রথমেই কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশ স্কাউটকে। করোনা সংক্রামক এবং বিস্তার রোধে গণসচেতনতা তৈরির জন্য বাংলাদেশ স্কাউট কাজ করে যাচ্ছে এবং ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ এ কাজে বাংলাদেশ স্কাউটসের সহযোগী হিসেবে সম্পৃক্ত আছে। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের জন্য বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে 25,000 পিস 75 গ্রাম ডেটল সাবান এবং 6,000 পিস প্রতিটি 200 গ্রাম হারপিক লিকুইড প্রদান করেছে। আমরা কৃতজ্ঞতা জানাই এই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ স্কাউট যে সহযোগিতা করছে এবং হারপিক যে সহযোগিতা করছে তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজ 65টি ল্যাবের রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। নতুন যে 3টি পরীক্ষাগার বা ল্যাবরেটরি সংযুক্ত হয়েছে সেগুলো হলো শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, দ্য ডিএনএ ল্যাব ঢাকা এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,44,011টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে যেটা 16,292টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 3,412 জন। শনাক্তের হার 20.94%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,19,198 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 38 জন এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরে 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 18 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 5 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম 15 জন, রাজশাহী 6 জন, খুলনা এবং ময়মনসিংহ বিভাগে 2 জন করে, বরিশাল এবং সিলেট বিভাগে 1 জন করে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 1 জন। এখানে একটু উল্লেখ করি, সারা বিশ্বেও পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি এবং পুরুষরা গুরুতর হচ্ছেন বেশি। চিকিৎসার উপসর্গ যারা আক্রান্ত হচ্ছেন তারা গুরুতর হচ্ছেন বেশি এবং এখানে sciencedirect.com সূত্র গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে জানতে পেরেছি যে পুরুষদের আক্রান্ত হওয়া এবং এটা আরো গুরুতর হওয়া, মৃত্যু হার বেশি, মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো যে পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। যে ব্যাধিগুলো হলো ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ডিজিজ এবং আদার কিছু অকুপেশনাল এক্সপোজারও বেশি থাকে, যারা পেশাগত অকুপেশনাল এক্সপোজারও পুরুষদের মধ্যে বেশি থাকে।
তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্ক তো থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয় এবং তাদের সোশ্যাল আইসোলেশন কম থাকে। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন বলা হচ্ছে যে ইনেট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের XX ক্রোমোজোমের জন্য। এগুলো আমার সূত্র হলো sciencedirect.com, যেটা 4 মে প্রকাশিত হয়েছে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে। জারিমা শর্মা এবং এরিন ডি মাইকোস এই ফিচারটি প্রকাশ করেছেন, সেখান থেকে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 680 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 220 জন। সর্বমোট আইসোলেশনে ছিলেন 21,112 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 8,185 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,927 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,414 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,44,660 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,164 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,80,514 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,146 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 3,500টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,60,314টি। বর্তমানে মজুত আছে 1,67,931টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,74,156টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,27,70,011টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,390 জন। 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন 2 জন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবাদান করে যাওয়ার চিকিৎসক হলো 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 1,152 জন এবং এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর এবং 2টি সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 7,26,475 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 19,658 জন। এ পর্যন্ত 6,191 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 521 জন এবং এ পর্যন্ত 17,734 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,52,323 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 88,60,331 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 4,025 জন এবং এ পর্যন্ত 4,65,740 জন। এই তথ্য আমরা পেয়েছি বিশ্ব পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া পরিস্থিতি তথ্য গ্রহণ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 22 জুন 2020। শেষ করব, তবে যাওয়ার আগে আবারও বলবো, আমরা আজকে যে তথ্য তুলে ধরলাম যে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন, পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি। কাজেই অনুরোধ করব যে আমরা এই গ্রুপের মানুষরা যেন আরো বেশি সচেতন হই, সতর্ক থাকি এবং যাদের অসংক্রামক ব্যাধিগুলি আছে পূর্ব থেকেই, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ক্রনিক রেনাল ডিজিজ বা ক্যান্সার, এইসব ব্যাধি যাদের আছেন তারা যেন বেশি সতর্ক থাকেন এবং সচেতন থাকেন। সবসময় যে স্বাস্থ্যবিধিগুলো আমরা বলি সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনার সুরক্ষা আপনার হাতে এবং এই সুরক্ষা দিয়ে আপনি যেমন নিজে সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারের সকল সদস্য আপনার কারণে সুরক্ষিত থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। চলে যাচ্ছে মাত্রার কীটনাশক, কাঠের গুঁড়া ও কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল। ড্যামরা, নারায়ণগঞ্জের কারখানাগুলোতে তৈরি হচ্ছে অন্তত 15 ব্র্যান্ডের নকল কয়েল, অথচ সেখানে নেই ল্যাব কেমিস্ট। নেওয়া হয়নি বিএসটিআই এর অনুমোদন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব কয়েল হতে পারে ক্যান্সার, কিডনি বিকল সহ নানা জটিল রোগের কারণ। নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম দেলপাড়ার আবাসিক এলাকায় মশার কয়েলের এই কারখানা।
মূল দরজার তালা ঝুলিয়ে ভেতরে চলছে কাজ। এখানে উচ্চমাত্রার কীটনাশক এসভায়োথিন অ্যালোথ্রিন দিয়ে তৈরি হচ্ছে কয়েল, দেয়া হচ্ছে কাঠের গুঁড়া ও কাপড়ের রং। তবে কোন উপাদান কত মাত্রায় ব্যবহার করা হচ্ছে এর নেই কোনো পরিমাপ, নেই কেমিস্ট বা ল্যাবও। শিক্ষাগত যোগ্যতা এটা লাগে, এটা তো আমি বানাই দিছি, আমার অভিজ্ঞতা যতটুকু এতটুকু দিয়ে বানাই দিছি। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই বেশ কয়েক বছর ধরে কারখানাটি চালাচ্ছেন আব্দুস সালাম নামের এক ব্যক্তি। এখানে তৈরি হচ্ছে অন্তত 10 ব্র্যান্ডের নকল কয়েল। এসব বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জ সহ সারা দেশে। আমাদের ঢাকা শহরে মশা যাবে না, এটা রংপুর, দিনাজপুর ওই এলাকাতে কয়েল চললেই মশা যাবে। এটি ফতুল্লার দেলপাড়ার আরও একটি মশার কয়েল তৈরির কারখানা। প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো নাম নেই, অথচ এখানে তৈরি হচ্ছে 8 থেকে 10 রকমের মশার কয়েল। প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের অনুমোদনও নেই, এরপরও দিনের পর দিন মানহীন এসব কয়েল তৈরি করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে মশার কয়েলে দেয়া যাবে সর্বোচ্চ 0.03 মাত্রার রাসায়নিক। তবে এতে কি আর কত মাত্রার রাসায়নিক ব্যবহার হচ্ছে তা জানা নেই কারোর। এটা হলো বিষাক্ত, এটা মানে কয়লা লেগে। এটা কি করবেন? এটা হলো কেমিক্যাল, যেটা আর কি মানে দেওয়া হয়। এমন কারখানা আছে ড্যামরা যাত্রাবাড়িতেও। স্কুলের গণ্ডি না পেরোনো ব্যক্তিরাই সেখানে কেমিস্ট। সম্পর্কে আইডিয়া নাই, আদার ব্যাপারে জাহাজের খবর লম কেমনে, যেটি লেখা আছে এটি ব্যাপারে নাই, অভিজ্ঞতা নাই। এটি জানবো কেমন, স্কুলের বারান্দার দ্বারা কাছে তো যাই নাই। ড্যামরার লতা কেমিক্যালের মালিক কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিএসটিআইয়ের মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলে কাজ করছেন তিনি। তারা তাদের কি কাজ নাই? বিএসটি লোক আছে কিনা তারা দায়িত্ব না, তাদের এটা তো আমাদের দায়িত্ব না। তবে বিএসটিআই বলছে অনুমোদন না নিয়ে কয়েল বাজারজাত করলে 2 লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি বলছে এসব কারখানার বিরুদ্ধে অভিযান চালানোর কথা। সর্বোচ্চ 2 লক্ষ টাকা জরিমানা অথবা 4 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এবং এই অবৈধ পণ্য বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে। যদি বিএসটিআই কোনো অভিযোগ পাওয়া যায় সেটা তদন্ত করে 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেওয়া হবে। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব মানহীন কয়েলের ধোঁয়ায় নাক, গলা, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, বাড়ে ক্যান্সারের ঝুঁকি। বিভিন্ন ধরনের রং, এগুলো যেহেতু কেমিক্যাল, সুতরাং এখানে যখনই পুরানো হয় সেখান থেকে কিছু আমাদের গ্যাস তৈরি হয়, যে গ্যাসগুলো কখনো কখনো আমাদের ক্ষতি তো বটেই, আমাদের যেটা বললাম সিওপিডি তৈরি করতে পারে, এমনকি এটা জীবনের জন্য একটা হানিও হইতে পারে, জীবনহানিও ঘটাতে পারে সেরকম। এর আগে বাজারে থাকা 20 ব্র্যান্ডের মশার কয়েল সিঙ্গাপুরের ল্যাবে পরীক্ষা করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উচ্চমাত্রার রাসায়নিক পাওয়ার কথা জানায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান সুমিতোমো কেমিক্যাল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের সংখ্যা। বিশেষ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে মূলত তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। আর এজন্য তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনীহাকে দায়ী করছেন বিশ্লেষকরা। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4,74,000, আক্রান্তের সংখ্যা 91 লাখের বেশি। বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়েছে প্রায় 1,39,000। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে 31,500। দেশটিতে নতুন করে মারা গেছে 350। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,22,000। বিশ্বের অনেক দেশ যেখানে দ্বিতীয় ধাপের সংক্রমণের মুখোমুখি, সেখানে যুক্তরাষ্ট্রে প্রথম ধাপের ভয়াবহতাই এখনও শেষ হয়নি। সংকট নিরসনের পরিবর্তে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। সিএনএন বলছে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, আর বয়সের দিক থেকে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা। বিশ্বে 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 3,800 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। দেশটিতে প্রাণ গেছে 1,044 জনের। 4 জুনের পর একদিনে এটাই সেখানে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 22,000 ছাড়ালো। একদিনে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থান ব্রাজিলের, মারা গেছে 748 জন। দেশটিতে নতুন 24,000-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 11 লাখের বেশি। সংক্রমণের হার বাড়লেও লকডাউন শিথিল করতে শুরু করেছে পেরু। ভারতে একদিনে মারা গেছেন 312 জন। এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 14,000।
একদিনে শনাক্ত হয়েছে 13,500। তবে সুস্থতার হার বেশি বলে দাবি করছে মোদি সরকার। নতুন 89 জনের মৃত্যু নিয়ে পাকিস্তানে প্রাণহানি ছাড়িয়েছে 3,500। প্রথম ধাপে সফলভাবে করোনা মোকাবেলা করে বিশ্বের রোল মডেল হয়ে ওঠে অস্ট্রেলিয়া। শুরুতেই কড়াকড়ি আরোপ করায় অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে ছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু গত সপ্তাহে দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার হয় দেশটি। ভিক্টোরিয়ায় নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে রাজনীতিকরণের ফলে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটির মহাসচিব বলেন, মহামারী মোকাবিলায় বিশ্ব নেতৃত্বের মধ্যে ঐক্যের অভাব করোনার চেয়েও বড় হুমকি। এজন্য সব দেশকে সার্বজনীন স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন WHO প্রধান। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লাদাখে 15 জুনের সংঘর্ষে নিহত হয়েছেন এক চীনা সামরিক কর্মকর্তা। সোমবার সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের এক বৈঠকে প্রথম এই তথ্য দিয়েছে চীন। সে সংঘর্ষে নিহত হন 20 ভারতীয় সেনা। বিশ্লেষকরা বলছেন, শুধু চীনের সঙ্গে নয়, প্রতিবেশী পাকিস্তান ও নেপালের সামরিক হুমকির মধ্যেও পড়েছে নরেন্দ্র মোদীর ভারত। থমথমে গালওয়ান উপত্যকা। চীন ভারত সীমান্তে বেড়েছে দুদেশের সেনা উপস্থিতি। চলছে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক। 15 জুন সংঘর্ষের পর এখনও কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দিল্লি বেইজিং। তবে এ আলোচনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। সেনা সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছে দুই দেশ। বিবৃতিতে প্রচারণা বন্ধ করে নিজ বাহিনী নিয়ন্ত্রণে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। আর চীনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তুলেছে দিল্লি। লাদাখ সীমান্তে বিরোধপূর্ণ এলাকায় 20 ভারতীয় সেনা নিহতের খবর প্রকাশ হলেও নীরব ছিল চীন। তবে সোমবারের বৈঠকে প্রথম এক সামরিক কর্মকর্তা নিহতের কথা জানিয়েছে বেইজিং। শুধু চীন নয়, আরও দুই প্রতিবেশী দেশের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। কদিন আগে সীমান্ত প্রশ্নে নেপালের সঙ্গে বেড়েছে তিক্ততা। কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের সঙ্গে বৈরিতাও পূর্ণ। চলতি মাসে নিয়ন্ত্রণ রেখায় 4 ভারতীয় সেনা নিহত হয়েছে পাকিস্তানের মর্টার হামলায়। উদ্ভূত পরিস্থিতিতে নিজ দেশে চাপের মুখে আছেন ভারত চীন দুই দেশের সরকার প্রধান। 2 দশক আগের চুক্তি ভেঙে নিয়ন্ত্রণ রেখায় প্রয়োজনে অস্ত্র ব্যবহারে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে করোনা প্রশ্নে আন্তর্জাতিক চাপের মুখে থাকা চীন এই সংকটের সমাধান চাইছে কূটনৈতিক উপায়েই। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুস্থ আছেন মাশরাফি বিন মুর্তজা। ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়েছেন নিজ ফেসবুক পেজে। গত শনিবার কোভিড-19 পরীক্ষায় পজিটিভ হন সাবেক টাইগার অধিনায়ক। বাসায় থেকে চিকিৎসা নেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। অ্যাজমার কারণে তাকে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে ত্রাণ কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তার ত্রাণ কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে দেশ জুড়ে। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।